প্রিয় দর্শক, বিশ্ব যক্ষ্মা দিবস 2026 উপলক্ষে RTVর বিশেষ আলোচনা যক্ষ্মায় ভয় নয়, প্রয়োজন সচেতনতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে SMC। দর্শক, বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এখনও একটি নীরব মহামারীর নাম যক্ষ্মা। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 1 কোটিরও বেশি মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন এবং মৃত্যু হয় 12 লক্ষেরও বেশি মানুষের। অথচ এই রোগটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রটি আরও উদ্বেগজনক। বিশ্বে উচ্চ যক্ষ্মা ভার বহনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে প্রতি লাখে প্রায় 200 থেকে 221 জন নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং গত 1 দশকে এই হার অনেকটাই অপরিবর্তিত রয়ে গেছে। আরও বড় চ্যালেঞ্জ হলো অনেক রোগী এখনও শনাক্তের বাইরে থাকছে, ফলে কমিউনিটি সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। একই সঙ্গে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা, শিশুদের মধ্যে শনাক্তকরণের সীমাবদ্ধতা এবং স্ক্রিনিং ব্যবস্থার ঘাটতি এই লড়াইকে আরও জটিল করে তুলছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2030 সালের মধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণে আনার বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করলেও বাস্তবতা বলছে আমরা এখনও সেই লক্ষ্য অর্জনে অনেকটাই পিছিয়ে আছি। এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারি যক্ষ্মা নির্মূল করতে প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব চ্যালেঞ্জ কোথায়, অগ্রগতি কতটা এবং সরকারি বেসরকারি সমন্বয়ে কিভাবে এই নীরব মহামারীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আজ আমাদের আলোচনার বিষয় যক্ষ্মা নির্মূলের চ্যালেঞ্জ এবং করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTVর স্টুডিওতে আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ এবং SMCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO জনাব তসলিম উদ্দিন খান। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। জনাব তসলিম উদ্দিন খান, এ বছরের যক্ষ্মা দিবসের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারি যক্ষ্মা নির্মূল করতে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য সম্পর্কে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যে প্রতিপাদ্যটি সারা বিশ্বের জন্য, সেটা আমাদের জন্য আরও অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন, আমরা দশকের পর দশক আমরা এই যক্ষ্মা নির্মূলের জন্য আমাদের যুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে মূলত আমরা ডিপেন্ডেন্ট ছিলাম অনেকটা ডেভেলপিং পার্টনার যারা আছে তাদের কাছে, এবং আর্থিক সহায়তার জন্য অনেকটাই ডিপেন্ড করতাম আমরা বাইরের ডোনেশন বা সহায়তা। এই ক্ষেত্রে দেখা গেছে ক্রমবর্ধমান একটা পরিণতির দিকে আমরা যাচ্ছি। সেখানে যে ডেভেলপমেন্ট পার্টনারদের যে অর্থের সংস্থান, এটা কমে যাচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমাদের মধ্যে একটা উপলব্ধি এসেছে যে আমাদের নিজস্ব সরকারের এখানে নেতৃত্ব দিতে হবে। আমাদের দেশের প্রবলেমটা আমাদেরই এখানে চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। সেইটা একদিকে। আর ডিপেন্ড করতে হবে দেশের জনগণের উপরে। জনগণকে সচেতন করতে হবে, তাদেরকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলেই এই চ্যালেঞ্জটা, আমাদের এই যক্ষ্মার নির্মূলের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমরা সাকসেসফুলি এটাকে আমরা অর্জন করতে পারবো। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের সাথে এই প্রতিপাদ্যটি অত্যন্ত যথার্থ হয়েছে। এবং আমরা চাই আমাদের যেটাকে সাস্টেনেবল অ্যাপ্রোচ বলে, অর্থাৎ আমরাই নিজেদের দেশের জন্য নিজেরা নেতৃত্বে কাজ করব এবং এই যে সমস্যাটা আছে জনগণকে সাথে নিয়ে তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, তাদের মাধ্যমে এবং তাদের শক্তির উপর ডিপেন্ড করে আমরা এটা সমাধান করব। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। আমরা জানি আগামী 2030 সালের মধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ্বের প্রায় প্রতিটি দেশই অঙ্গীকার করেছে। এক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়, কতটা সফল আমরা? আসলে যক্ষ্মা প্রাচীন একটা রোগ এবং আমরা প্রায়শ দেখি যে যক্ষ্মা নির্মূল করব, আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আমাদের SDGতে এটা আছে, কিন্তু একটা জায়গায় এসে আমরা আর এগোতে পারি না। সারা পৃথিবী কিন্তু যক্ষ্মার প্রকোপ আগের চেয়ে কমে আসছে। বাংলাদেশে যদি আপনি দেখেন যে 15 সালের পর থেকে যে হার, সেটা কিন্তু একরকম স্ট্যাটিক আছে। তার মানে হচ্ছে নির্মূল যেটাকে করতে চাই, স্ট্যাটিক থাকলে কিন্তু নির্মূল হবে না, একদম সত্যি কথা।
আর 2030 সালের মধ্যে এটা 26 সাল, এই জি। 4 বছরে এটা সম্ভব হবে না, আরও বাস্তবতা। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের যা করণীয় সেটার একটা প্রায়োগিক এবং আমাদের শক্তির মাধ্যমে টার্গেটটা ঠিক করতে হবে, জি। চেষ্টা করে যেতে হবে। জি। আমার মনে হয় না যে আমাদের এই 4 বছরের মধ্যে যে গোলটা ছিল, পৃথিবীর সবচেয়ে যক্ষ্মাপ্রবণ যে 30টা দেশ, এর মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম। প্রতি বছর এখানে যক্ষ্মায় আক্রান্ত হয় প্রায় 4 লাখ মানুষ। যক্ষ্মাতে প্রতি বছর মারা যায় বাংলাদেশে প্রায় 40,000 মানুষ। এবং সবচেয়ে ভয়াবহ জিনিস সেটা হচ্ছে প্রতি বছর প্রায় 5,000 মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন, যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যক্ষ্মার জীবাণু, আমরা বলি এমডিআর বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, ওষুধেও কাজ হয় না। তাহলে এই বাস্তবতা এবং বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে বাচ্চা এবং এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, সেগুলি শনাক্ত করা যায় না এখন পর্যন্ত। আমরা 100% শনাক্ত করতে পারি নাই। তাহলে যক্ষ্মা যদি আমি নির্মূল করতে চাই, আমাকে তো আগে শনাক্তটা 100% করতে হবে। অবশ্যই। যদি সমাজে যক্ষ্মা থাকে, মানুষের মধ্যে থাকে, এবং আমরা জানি যে যক্ষ্মা ছোঁয়াচে রোগ, জি। হাঁচি কাশির মাধ্যমে বা একসাথে যারা থাকে, সংস্পর্শে থাকে, খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যক্ষ্মা ছড়ায়। তার মানে যদি শনাক্ত না হয় এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা তার বাইরে যদি রোগী থাকে, এরা কিন্তু প্রতিনিয়ত যক্ষ্মাটা ছড়াবে। এবং এই যে ছড়াবে সবার অলক্ষ্যে, অগোচরে, আমরা কিন্তু টের পাবো না। তার মানে হচ্ছে আমাদেরকে শনাক্তকরণের হারটা আরও বাড়াতে হবে, ওষুধের সরবরাহ বাড়াতে হবে, এবং এটা নিয়ে আমাদেরকে নিরন্তর গবেষণা করতে হবে, এবং কিছু ডেডিকেটেড মানুষ থাকতে হবে যারা এটার পেছনে লেগে থাকবেন। জি, তো অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। জনাব তসলিমউদ্দিন খান, আপনার মতে যক্ষ্মা চিকিৎসায় এবং যক্ষ্মার সংক্রমণ প্রতিরোধের মূল চ্যালেঞ্জগুলো আসলে কি? দেখেন, আমরা এই যে ডিসকাশন করেছি, এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জের কথা বলেছি। প্রথম চ্যালেঞ্জটি হলো প্রায় 22%, অর্থাৎ প্রতি 5 জনে একজন, জি। তাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে সে যক্ষ্মা সংক্রমণে আক্রান্ত এবং তার যক্ষ্মা রয়েছে। এটা হলো সব থেকে বড় চ্যালেঞ্জ, যে যক্ষ্মা রোগী তাকে আইডেন্টিফাই করা গেল না এবং তাকে ট্রিটমেন্টের মধ্যে আনা গেল না, সে কিন্তু সম্ভাবনা হলো 10 জনকে আরও আক্রান্ত করে। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। মানে এইটা, ওই যে বললাম আমরা, আনআইডেন্টিফাইড যারা আছে, সেইটা একটা বড় দিক। যে শিশুদের ক্ষেত্রে যক্ষ্মা বাংলাদেশে এটা কিন্তু নির্ণয় করা কম হচ্ছে, অর্থাৎ শিশুদের সাধারণত আমাদের দেশে 2 to 4% হচ্ছে, এটা অন্ততপক্ষে দ্বিগুণ প্রপোর্শন হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। তো সেইটাও কিন্তু আর একটা দিক, যে শিশুরা আনআইডেন্টিফাইড থেকে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে, এরকম আরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সঠিক বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, যক্ষ্মা সংক্রমণ রোধে স্ক্রিনিং এবং কাউন্সেলিংটা কতখানি গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে আপনি কী ধরনের প্রতিবন্ধকতা অথবা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? এটা আসলে আমরা যে বললাম যে আমাদের শনাক্তকরণ, তার জন্য অবশ্যই আমাদেরকে স্ক্রিনিং করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে। এখন যক্ষ্মা এমন একটা রোগ, সেটা কিন্তু আমাদের শরীরের যে কোনো অঙ্গে, যে কোনো জায়গায় আক্রান্ত করতে পারে, এবং বিভিন্ন অর্গানের যে ফাংশন সেটা ডিরেঞ্জমেন্ট করে মনে হতে পারে যে এটা আসলে অন্য কারণে হয়েছে, কিন্তু এটা যে আসলে টিউবারকুলোসিস আমরা পরে এটা বুঝতে পারি। এছাড়া যে অন্যান্য স্ক্রিনিংয়ের যেটা, যেমন আমরা কফের যে পরীক্ষাগুলি করি, এগুলি আসলে রুটিন টেস্ট হিসেবে নিতে হবে। আমাদের সবাইকে বোঝাতে হবে যে এই রোগটা কি, কেন হয়, কিভাবে এই রোগটা শনাক্ত করা যায়, এবং সবচেয়ে আশাপ্রদ হচ্ছে যক্ষ্মার যদি চিকিৎসা আমরা দেই, 95% ক্ষেত্রে আমার যক্ষ্মা ভালো হয়ে যায়। 95% কেসে যক্ষ্মা ভালো হয়ে জি, যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। জনাব তসলিমউদ্দিন খান, গবেষণা বলছে এখনও 22% যক্ষ্মার কেস শনাক্তর বাইরে রয়ে গেছে। শনাক্তের বাইরে থেকে যাওয়া এই রোগীদের চিহ্নিত করতে সরকারি বেসরকারি কী ধরনের কর্মসূচি রয়েছে? এই যে 22%-এর মতো শনাক্তের বাইরে রয়ে যাচ্ছে, এর জন্য এটা একটা ব্যাপক কর্মসূচি দরকার। যেটা ভাই বলেছেন, আমিও বলার চেষ্টা করেছি, যে কমিউনিটি লেভেলে
একটা অ্যাপ্রোচ দরকার, নিবিড়ভাবে এটাকে সম্পৃক্ত করতে হবে কমিউনিটিকে। আমরা যে কাজটি করেছি, আমাদের প্রায় 14,000-এর মতো নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার রয়েছে। দেখেন, তারা কিন্তু কমিউনিটিতে হেলথ প্র্যাকটিস করে, স্বাস্থ্যসেবা দেয় বিভিন্ন রকমের, যদিও তারা কিন্তু গ্রাজুয়েট না, এটা নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার। আমরা কি করেছি, তাদেরকে ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার ট্রেনিং দিয়ে তাদেরকে ক্যাপাবল করেছি। সবাই কিন্তু একটু যে এটা কোন সিমটম, এর মধ্যে সম্ভাবনা, যক্ষা কতটুকু, এটা কিন্তু আইডেন্টিফাই করতে একটা সার্টেন লেভেল স্কিল দরকার। ওই স্কিলটা আমরা চেষ্টা করেছি দেওয়ার জন্য। সাধারণত আমাদের অভিজ্ঞতা হলো 5 জনকে যদি শনাক্ত করে, তার জন্য 10 জনকে তার দেখতে হয় পেশেন্টের সাথে, মানে প্রতি 5 জনের মধ্যে একজনকে সে পায় যে ক্যান্ডিডেট যাকে রেফার করবে ওই সেন্টারে তার টেস্ট করার জন্য। তো এইটা একটা। আবার যে 5 জনকে পাঠালো, তার মধ্যে একজন দেখা যায় যে পজিটিভ হয়েছে, তার মধ্যে যক্ষা রয়েছে। তো এটা কিন্তু একটা বিরাট একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ এবং কাজ। এই কাজটা কিন্তু আমরা ব্লু স্টারের মাধ্যমে করি, কেন তারা কমিউনিটিতে রয়েছে, কমিউনিটির সাথে তার সম্পৃক্ততা রয়েছে, কমিউনিটির লোকজন তার কাছে ট্রিটমেন্টের জন্য আসে। তো এই কার্যক্রমটা, যেমন আমাদের একটা এক্সাম্পল দিলাম, আমি জানি যে আরও বেশ কয়েকটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, তারা এই কাজের সাথে সম্পৃক্ত। ফর এক্সাম্পল ব্রাক প্রচুর কাজ করে এই টিউবারক্লোসিসের উপরে। ডেনিয়াম ফাউন্ডেশন অ্যানাদার অর্গানাইজেশন, এসএমসির কথা তো আমি বললাম। এরা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে, এনজিও সেক্টরে কাজ করতেছে, সাথে গভর্নমেন্ট কাজ করতেছে। আমরা সবাই মিলে যদি প্রচেষ্টাকে অব্যাহত রাখি এবং আমরা আরও স্ট্রেনথেন করি আমাদের এফোর্ট, তাহলে হয়তো আমরা ভালো রেজাল্ট পাবো। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। যদিও আপনি এই ব্যাপারে বলেছেন, তারপরও ওষুধ প্রতিরোধী যক্ষা এবং শিশুকালীন যক্ষা সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছে শুনব, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, বিশ্ব যক্ষা দিবস 2026 উপলক্ষে এসএমসি নিবেদিত বিশেষ আয়োজন যক্ষায় ভয় নয়, প্রয়োজন সচেতনতা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএমসি নিবেদিত বিশেষ আয়োজন যক্ষায় ভয় নয়, প্রয়োজন সচেতনতা অনুষ্ঠানে। সঙ্গে থাকছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আজ আমরা আলোচনা করছি যক্ষা নির্মূলের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে। আলোচনা করছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ এবং এসএমসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান। ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, ওষুধ প্রতিরোধী যক্ষা এবং শিশুকালীন যক্ষা, এটা কেন হয় এবং এটা নিয়ন্ত্রণে আসলে কি কি উদ্যোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস যেটা, এটা আমরা ভয় পাই যে এমডিআর টিবি, এসডিআর টিবি, এরকম মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এবং টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস এবং সিভিয়ার ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস, এরকম কয়েকটা টার্ম আছে। সেটা হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলে থাকি যে রেজিস্ট্যান্স গ্রো করবে। আর টিউবারকুলোসিস তো একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এর এগেনস্টে যে আমরা ওষুধগুলি ব্যবহার করি, এর মধ্যে অ্যান্টিবায়োটিকও আছে এবং এখানে বেশ কয়েকটা ড্রাগ একসাথে ব্যবহার করি। কারণ হচ্ছে আমাদের শরীরে যে এই জীবাণুটা থাকে, সেটা একই ফর্মে থাকে না। কিছু জীবাণু খুব অ্যাক্টিভ থাকে, মানে সে তার যে মেটাবলিজম খুব, সে অক্সিজেন নিচ্ছে, মেটাবলিজম হচ্ছে। কেউ কেউ সেমি ডরম্যান্ট থাকে, অল্প কাজ করে। আবার কেউ কেউ চুপচাপ বসে থাকে, যখন শরীরের ইমিউনিটিটা দুর্বল হয়ে যায় তখন সে আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো এরকম বিভিন্ন স্টেজের যখন ব্যাকটেরিয়া থাকে, এই জন্য আমরা 4 ধরনের ক্লাসিক্যালি ওষুধ দিয়ে এটাকে চিকিৎসা করতে চাই। এবং আরেকটা জিনিস, এই যে আপনার যখন বললেন এই যক্ষা প্রতিরোধীর জন্য একটা রেজিমেন বাংলাদেশে
ট্রায়াল দেওয়া হয়েছিল। এটার নাম হচ্ছে বাংলাদেশ রেজিমেন্ট ডেমিয়ান ফাউন্ডেশন রাজশাহী অঞ্চলে প্রথমে এই ট্রায়ালটা দেয়। আগে ধ্রুপদী চিকিৎসা ছিল 2 বছরের, পরে ডেমিয়ান ফাউন্ডেশনের ট্রায়ালের পরে এই চিকিৎসাটা প্রায় 9 মাসে চলে আসে এবং খুবই আশাব্যঞ্জক। এর রেজাল্ট ছিল প্রায় 70-80% কিউর রেট, খরচও অনেক কমে গেছিল। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে। জনাব তসলিমউদ্দিন খান, আমরা জানি বেসরকারি পর্যায়ে দেশব্যাপী এসএমসির একটি বিশাল হেলথ নেটওয়ার্ক রয়েছে। যক্ষ্মার চিকিৎসা এবং সংক্রমণ রোধে এই নেটওয়ার্ককে আপনারা কিভাবে সম্পৃক্ত করছেন? জি, এই কথা কিন্তু আমি একটু আগে বলেছি যে আমাদের যে নেটওয়ার্ক আছে প্রায় 14,000 নন গ্রাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার, এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এরা এখন আইডেন্টিফাই করতে পারে যে সাসপেক্টেড কেস কিনা। ওইটা হলো সব থেকে বড়, যে কার যক্ষা। আমরা বিভিন্ন রকমের আমরা ক্রাইটেরিয়ার বেস করে আর কি এই সিলেকশনটা হয়। যেমন 2 সপ্তাহ আগে 4 সপ্তাহর কথা বলতাম, এখন আমরা বলি 2 সপ্তাহ হলেই। 2 সপ্তাহ তার কাশি আছে কিনা, আরও বেশ কিছু সিমটম, একটু জ্বর আছে কিনা। তো এইগুলো দেখে তারপরে তারা ওই সেন্টার যেখানে এই কফ পরীক্ষা করা হবে এবং পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে, সেইখানে কিন্তু ওই জিন এক্সপার্ট মেশিন, যেটা আমি বলছি, ভাই বলছেন, তো সেখানে আমরা কিন্তু রেফার করি। এই কার্যক্রমটা আমরা করে অনেক যক্ষ্মা রোগীকে শনাক্ত করতে পেরেছি। যক্ষ্মা ভালো হয়, বারবার আমরা বলছি যক্ষ্মা ভালো হয়, কিন্তু সেটা তো করতে হবে, টেস্ট করতে হবে, ওষুধগুলো নিয়মিত খেতে হবে, কমপ্লায়েন্স এনশিওর করতে হবে, তাহলেই আমরা ভালো রেজাল্ট পাবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার শাহীম আহমেদ, যক্ষ্মায় বাংলাদেশে মৃত্যুর হার কমলেও সংক্রমণের হার কিন্তু কমেনি, বরং অপরিবর্তিত রয়েছে। এর কারণটা কি এবং এর করণীয়টা কি এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আসলে যেটা হয়, আমরা জানি যে যক্ষ্মা যাদের হয়ে যায় তারা ওষুধটা খাচ্ছে, কিন্তু যাদের যক্ষ্মা হলো অথচ শনাক্ত হলো না, মূল সমস্যাটা তো ওখানেই, যে শনাক্ত হয় না। এবং যদি শনাক্ত না হয়, উনি সমাজে ঘুরে বেড়াচ্ছেন, এবং সমাজে ঘুরে বেড়ানো মানেই হচ্ছে উনি হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত করছেন, এবং ওনার যারা নিকটজন, পরিবার, তারা প্রথম ওনার উপর পাশে থাকেন যারা, তারা আক্রান্ত হবেন। এরপরে আশেপাশে যারা আছেন তারা আক্রান্ত হবেন। ধরুন কর্মক্ষেত্রে একজন যক্ষ্মা রোগী, কিন্তু উনি জানেন না যক্ষ্মা রোগী, আর যিনি সুস্থ মানুষ উনিও জানেন না। তার মানে হচ্ছে আমাদের শনাক্তকরণটা হচ্ছে টপ প্রায়োরিটি হওয়া উচিত, যেন কোনো রোগী, যক্ষ্মার রোগী সাসপেক্টেড অথবা কেউ হতে পারে, এরা যেন কোনোভাবেই আমাদের আওতার বাইরে না থাকতে পারে। কারণ হচ্ছে উনি একজন মানুষ, কিন্তু উনি আক্রান্ত করবেন 10 জনকে। যারা ডায়াগনোসিসের বাইরে থাকে তাদেরকে আমরা হেলথ সিস্টেমে নিয়ে না আসতে পারবো, সেই পর্যন্ত আমাদের মৃত্যু হার কমলেও কিন্তু এই শনাক্তকরণ হার এবং রোগীর হার এটা কমবে না, সংক্রমণের হার কমবে না। সংক্রমণের হার কমবে না, আমাদের শনাক্ত করতেই হবে। সেটাই, শনাক্তকরণের কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আলোচনা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে আসলে যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারি এবং বেসরকারির সমন্বিত একটা উদ্যোগ দরকার। সেক্ষেত্রে বর্তমান অবস্থা কি, প্রতিবন্ধকতাগুলো কি এবং করণীয় কি? আপনার পরামর্শ শুনে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। ধন্যবাদ আপনাকে। আসলে সমন্বিত প্রচেষ্টা কিন্তু আছে। আমরা যে ডিসকাশন করলাম, এখানে প্রাইভেট সেক্টর আছে, এসএমসির মতো প্রাইভেট সেক্টর যারা, তারা আছে, অনেক এনজিও কাজ করছে, ব্রাক এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, অন্যান্য প্রতিষ্ঠানও এখানে কাজ করছে সরকারি প্রচেষ্টার সাথে। কিন্তু আমরা যেটা মনে করি, এই কাজটা এত ব্যাপক হওয়া দরকার, এবং এই কাজটার মধ্যে একটা তো সেবা, আরেকটা হলো জনগণকে এ ব্যাপারে সচেতন করা। তারাই পারবে এই সমস্যার সমাধান, প্রোভাইডার কিন্তু পারবে না। ফর এক্সাম্পল, 2 সপ্তাহ কাশি হলো, তারপরে তার মধ্যে একটু জ্বরও আছে, সে প্রোভাইডারের কাছে গেল না এবং সে কন্টিনিউ করতে থাকলো। এটা কিন্তু তখন প্রোভাইডার স্বাস্থ্যকর্মীর কাছে যদি না যায়, সে যদি ডাক্তারের কাছে না যায়, কিভাবে আইডেন্টিফাই করবে, কোথায় এটার পরীক্ষা করা হয়, এগুলো তো সে কিছুই জানবে না। তো এই জন্য আমরা বলি যে জনগণকে সম্পৃক্ত করা এবং
সচেতনতা, ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম যদি আমরা পরিচালনা করতে পারি, এসএমসি এই কার্যক্রমটা কিন্তু চেষ্টা করছে পরিচালনা। যেমন আজকের এই টকশোটাও কিন্তু একটা সচেতনতামূলক কার্যক্রম। তো আমরা সবাই মিলে যদি এই ভাবে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, আরও বেশি আমরা ইন্টেন্সিভ একটা আমাদের প্রচেষ্টা থাকে, তাহলে কিন্তু আমরা মনে করি যে এটাকে নির্মূল করা সম্ভব হবে এবং প্রতিটা যক্ষ্মা রোগীকে আইডেন্টিফাই করা। দেখেন, এমডিআর গ্রো করার পরে ওই পেশেন্ট কিন্তু জানে না যে তার মধ্যে এমডিআর গ্রো করেছে। সে কি করবে? ওই যে সবার মধ্যে ছড়িয়ে যাবে। এটা খুবই দুরূহ, খুবই ডিফিকাল্ট আইডেন্টিফাই করা যে কার মধ্যে এমডিআর গ্রো করেছে। তো এই জন্য এটা একটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া আপনি সম্পূর্ণভাবে নির্মূল করতে। এখানে জনগণের সহায়তা এবং জনগণের সচেতনতা এবং তাদের এগিয়ে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শাহীম আহমেদ। যক্ষ্মা দিবস উপলক্ষে আমাদের দর্শকদের জন্য, সারা দেশের জনগণের জন্য কি বার্তা আপনি দিতে চান? কোনো মেসেজ কি দেবেন? আমাদের যে প্রতিপাদ্য ছিল যে জনগণের শক্তি, আসলে প্রত্যেকটা রাষ্ট্র সেই আদিকাল থেকেই জনগণের শক্তি যদি না জাগে, জনগণ যদি শক্তিমান না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের মধ্যে এই সমস্যাগুলি থেকেই যায়। আমরা যখন প্রত্যেকটা মানুষ সোচ্চার হব এবং এই টিউবারকুলোসিসকে এই সমাজ থেকে, দেশ থেকে নির্মূলের জন্য এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করব, সেটাই হবে সত্যিকারের জনগণের ক্ষমতা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে যক্ষ্মা দিবসে যক্ষ্মা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিশ্ব যক্ষ্মা দিবস 2026 উপলক্ষে এসএমসি নিবেদিত বিশেষ আয়োজন যক্ষ্মায় ভয় নয়, প্রয়োজন সচেতনতা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।